আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যান্ড প্রিন্টেড থার্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আর আজকের ক্লাসের টপিকটা হচ্ছে সূর্যমুখী ফুল। আমরা আজকে খুবই কমন আর খুব সুন্দর একটা ফ্লাওয়ার আর্ট করব। নর্মালি হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে এই ফ্লাওয়ারগুলো খুবই কমন, তো এগুলো দিয়ে আগে স্টার্ট করতেছি। যেহেতু সূর্যমুখী ফুলটা একটু বড়, প্লাস হচ্ছে এখানে অনেক ধরনের পাপড়ি থাকে, তো আমি ফার্স্টে এটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। যার যেরকম সুবিধা আঁকতে সেরকম এঁকে নেবেন। অনেকে হচ্ছে অল্প এঁকে নিলেও পারে, অনেকে হচ্ছে সবটা আঁকতে হয়। তো এখানে আমি কিছু কালার নিচ্ছি। কালারগুলো হচ্ছে হলুদ, যেটা মাস্ট লাগবে। তারপরে হচ্ছে অলিভ গ্রিনটা নিয়েছি। ইদানিং কেন জানি আমার সব ফ্লাওয়ারে অলিভ গ্রিনের পাতা দিতে খুবই ভালো লাগে। তো ফার্স্টে আমি পাপড়িগুলো আঁকবো। পাপড়ি আঁকার জন্য আমি কোনো হলুদ কালার নিয়েছি। এখন কথা হচ্ছে আমি যে হলুদ কালারটা নিলাম সেটার সাথে কি এনকে বা অন্য কিছু ইউজ করা লাগবে কিনা, মানে কালারটা পারফেক্ট কিনা, ঘন অথবা বেশি পাতলা কিনা। তো এটার জন্য হচ্ছে প্রথমেই আপনি কালার নেবেন। কালার নেওয়ার পর ঘনত্বটা চেক করার জন্য তুলি দিয়ে একটু ঘষে দেখবেন। যদি মনে হয় তুলিতে ঘষা দেওয়ার পরে কালারটা ঠিক মতো লাগছে না, বা কালারটা তুলির গায়ে লেগে আছে, ঘন লাগতেছে, অনেকটা টাইট লাগতেছে, সেক্ষেত্রে হচ্ছে একটু এনকে ইউজ করবেন। যেমন সেকেন্ড কালার, এখানে যে আমি চকলেট কালারটা নিয়েছি সেটা হচ্ছে একদম জমে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল এটা টোটালি কাজ করা যাবে না। তার মানে এই না যে কালারটা একদম নষ্ট হয়ে গেছে, হতে পারে বাতাসের জন্য এটা হয়েছে। তবে সন্দেহ থাকলে এই কালারগুলো আমি সেল করার জন্য অথবা রেগুলার ওয়্যারের জন্য যে ড্রেসগুলো বানাই সেগুলোতে ইউজ করি না। সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যেহেতু এটা প্র্যাকটিস করতেছি। তো আমার সবগুলো জমে যাওয়া কালার দিয়ে এটা করতেছি। আর দেখতে পারতেছেন হালকা একটু এনকে দেওয়ার পর যতই জমে যাক কালারটা হচ্ছে একদম লিকুইড হয়ে আসবে। আপনি আপনার পরিমাণ মতো এনকে দিয়ে সেটা হচ্ছে লিকুইড করে নিতে পারবেন। তো এখানে সূর্যমুখী ফুল আঁকার জন্য প্রথমেই হচ্ছে আমি কলিগুলো আঁকতেছি, আর পাপড়িগুলো আঁকতেছি। আর পাপড়ি হচ্ছে হলুদ কালার, যেহেতু হলুদ আমি সরাসরি অ্যাপ্লাই করতেছি না, হলুদের সাথে আমি কিছুটা চকলেট কালার মিক্স করতেছি। এখন অনেকেই যারা একদমই নতুন বা কিছু আঁকতে গেলে হাতটা একদম কাঁচা, কালার কম্বিনেশন নিয়ে তেমন একটা ধারণা নেই, তাদের জন্য প্রথমেই এত প্রেশার নেওয়ার কিছু নেই। আপনি চাইলে সরাসরি এখানে হলুদ ইউজ করতে পারেন। তবে একটা কথা হচ্ছে, আমরা আগের ক্লাসে যে পদ্মটা দেখেছিলাম সেখানে কিন্তু সরাসরি আমরা কোনো বর্ডার দিইনি, সরাসরি কালার কম্বিনেশন ভিন্নতা নিয়ে বা কালার কম্বিনেশনের একটার চেয়ে আরেকটা যে ভিন্নতা সেটা দিয়ে বুঝিয়েছিলাম যে পাপড়িগুলো আলাদা আলাদা। কিন্তু এবারে হচ্ছে একটু ভিন্নভাবে আমরা আঁকবো। আমরা এখানে কালো কালার দিয়ে বর্ডার দিব লাস্টে। সেই জন্য আপনারা চাইলে সবগুলো ফ্লাওয়ারের পাপড়ি একবারে হলুদ কালার করে দিতে পারেন, কারণ লাস্টে আমরা এটা বর্ডার দিয়ে হচ্ছে একটা পাপড়ি থেকে অন্য একটা পাপড়ির যে আলাদা ভাবটা সেটা হচ্ছে বর্ডার দিয়ে ফুটিয়ে তুলব। তারপরেও আমার কাছে একটু মনে হয়েছে যে আমরা একটু কালার কম্বিনেশনটাও দেখাই, কারণ এখানে অনেক স্টুডেন্ট বা অনেক আপুরাই আছেন যারা হচ্ছে মোটামুটি কালার নিয়ে ভালো একটা ধারণা রাখেন, প্লাস হচ্ছে মোটামুটি ভালোই পারেন। তো সুবিধাটা তাদের জন্য, আপনারা এখানে দুইটা কালার ইউজ করতে পারেন সূর্যমুখীর জন্য। একটা হচ্ছে হলুদ কালারটা, সেকেন্ড হচ্ছে আমি এখানে একটু ডার্ক করার জন্য বা আলো ছায়ার যে তফাৎটা, একটা দিকে পাপড়ির আলো পড়তেছে, সেকেন্ড দিকে হচ্ছে তেমন একটা আলো পড়তেছে না, একটু অন্ধকার লাগতেছে, সেই অংশটা বোঝানোর জন্য এখানে আমি হালকা একটু চকলেট কালার মিক্সড করেছি। এবার কথা হচ্ছে আপনি কোন অংশটাতে হচ্ছে সরাসরি হলুদ দিবেন আর কোন অংশটাতে হচ্ছে একটু মিক্সড করবেন। প্রথমতই হচ্ছে যে অংশটাতে আপনার মনে হবে যে এই অংশটা পাপড়িটা একটু নিচে, বা এই অংশের পাপড়িটা দুইটা পাপড়ির মাঝে পড়ে গেছে, যেমন আমি এই মুহূর্তে যে পাপড়িটা আঁকতেছি সেটা কিন্তু দুইটা পাপড়ির মাঝখানের একটা পাপড়ি, মানে ভিতরের সাইডে পড়ে আছে এরকম একটা পাপড়ি। তো এই পাপড়িটা স্বভাবতই যেহেতু ভিতরের সাইডে আছে, তার মানে এখানে অন্ধকার ভাবটা একটু বেশি, উপরে দুইটা পাপড়ির জন্য আলোটা কম পৌঁছাচ্ছে। সেই অংশগুলোতে আপনারা চাইলে হচ্ছে একটু ডার্ক করে নিতে পারেন। আর ডার্ক করার ক্ষেত্রে সবসময় যে কালো কালার ইউজ করবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আবারও বোঝানোর জন্য সেকেন্ড বারের মতো আরেকটা পাপড়ি আঁকতেছি। এটা হচ্ছে দুইটা পাপড়ির মিডলের পাপড়িটা, যেটা হচ্ছে নিচের অংশে পড়ে আছে। তো এখানে হচ্ছে আমি একটু ডার্ক করে দিচ্ছি অন্য পাপড়িগুলোর তুলনায়। ভালো করে দেখেন, আমি এখানে সরাসরি হচ্ছে প্রথমে চকলেট কালারটা অ্যাপ্লাই করতেছি, তারপর এটার সাথে হলুদ কালার অ্যাপ্লাই করে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। এটা হচ্ছে শুরুর দিকে, কিন্তু লাস্টের দিকে যে অংশটা বাইরের দিকে সে অংশে টোটালি আমি কোনো চকলেট কালার দিতেছি না, সে অংশে সম্পূর্ণ হলুদ কালার ইউজ করতেছি। তার কারণ হচ্ছে ভিতরের অংশটা দুইটা পাপড়ির জন্য অন্ধকার একটা ভাব চলে আসছে ভিতরের অংশে, বা আলো ছায়ার যে তফাৎটা সেখানে ছায়া পড়ে আছে, কিন্তু বাইরের অংশতে তেমন একটা ছায়া পড়েনি, বা বাইরের অংশটা সম্পূর্ণ উন্মুক্ত, সেজন্য হচ্ছে আমি সেখানে ডার্ক কোনো কালার ইউজ করিনি।
তো মোটামুটি সবগুলো পাপড়ি আমি সেম প্রসেসে করেছি। আমার মনে হয়েছে এখানে তেমন কঠিন বা পারবেন না বা বুঝতে অসুবিধা হবে ওরকম কোনো ব্যাপার নেই। তো সেজন্য আমি একটু স্কিপ করেছি, কারণ ভিডিও অনেক বেশি বড় হলে নর্মালি যারা দেখে তাদের ধৈর্য কম থাকে বা মনোযোগ নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে আমারও এত বড় ভিডিও দিতে কষ্ট হয় বা বোঝাতেও একটু সমস্যা হয়ে যায়। এত লং ভিডিও দেওয়া আসলে ঠিক না। ক্লাসের জন্য 15 থেকে 20 মিনিটের ভিডিওগুলো আমার মনে হয় বেস্ট। তো আমি এখানে যেই অংশটা একদমই প্রয়োজন নেই বা যে অংশটা একবার দেখানো হয়েছে সেই অংশটা হচ্ছে স্কিপ করা ট্রাই করতেছি। এবার হচ্ছে মিডলের অংশটা। মিডলে এখানে আমি সম্পূর্ণটা চকলেট কালার দিয়েছি, কিন্তু মাঝের অংশটাতে আবার হচ্ছে একটু হলুদ ইউজ করতেছি, কারণ যে কোনো জিনিস আপনারা দেখবেন মিডল অংশটাতে যে অংশটা একটু উঁচু হয়ে থাকে বা একটু উপরের দিকে উঠে থাকে সেই অংশটাতে আলোর ভাবটা একটু বেশি থাকে, ছায়াটা ওই অংশে কম থাকে। তো সেটা বোঝানোর জন্য হচ্ছে মিডল অংশতে আমি হলুদ কালার দিয়ে কালারটা হালকা করে নিয়েছি, আর চারপাশে হচ্ছে ডার্ক কালারটাই রেখেছি। এখানে হচ্ছে আপনারা চাইলে সবটাই ডার্ক করতে পারেন, এটা যার যার চয়েস, কিন্তু আরেকটু রিয়েলিস্টিক বা হচ্ছে একটু রিয়েল বোঝানোর জন্য এখানে আমি এই কাজটা করেছি। নর্মালি এখানে আমরা রিয়েলিস্টিক আর্ট করতেছি না, রিয়েলিস্টিক আর্টের ডিটেলস অনেক বেশি হয়। আপনারা হচ্ছে আমার যে ওই পেজটা যারা দেখেছেন বা ওই পেজে আমি যে আর্টগুলো দেখাই সেগুলো দেখলে কিছুটা বুঝতে পারবেন, সেখানে ডিটেলসের পরিমাণ অনেক বেশি। যেহেতু আমরা জামাতে হ্যান্ড প্রিন্ট করব বা বিভিন্ন কাপড়ে হ্যান্ড প্রিন্ট করব, সেজন্য আমার মনে হয় এতটুকু আর্ট জানাই এনাফ, সেজন্য আমরা এত ডিটেলসে যাচ্ছি না। তবে অবশ্যই চেষ্টা করব দিনে দিনে কাজগুলো আরও ডিটেলসে দেখানোর জন্য। তো আমি এখানে হচ্ছে ডালের অংশটা বা ডাটা যাকে বলে, যেহেতু এটা ওরকম কোনো উদ্ভিদ না, এটাকে ডাটাই বলা চলে। তো এই অংশটাতে হচ্ছে আমি অলিভ গ্রিন ইউজ করেছি। আমার ক্যামেরাতে কেন জানি এই কালারটা একদমই আসে না, আর ইদানিং আমার অলিভ গ্রিন কালার ইউজ করতে বেশি ভালো লাগে, একটু বেশি ন্যাচারাল লাগে। তো এখানে আমি সম্পূর্ণটাতে হচ্ছে অলিভ গ্রিনে কোনো কিছু মিক্সড করিনি, অন্য কোনো কালার মিক্সড করে কালারটা হালকা করেছি বা গাঢ় করেছি এরকম কিছু করিনি, আমি সরাসরি অ্যাপ্লাই করেছি। এবার আলো ছায়ার তফাৎ বোঝানোর জন্য একটা পাশে হচ্ছে আমি একটু হলুদ কালার দিয়ে হালকা করে দিব, যেন মনে হয় আলোটা এই সাইড থেকে আসতেছে, বিধায় এই সাইডটাতে আলো পড়তেছে আর সাইডটা উজ্জ্বল লাগতেছে, এবং তার বিপরীত সাইডটাতে অন্ধকার লাগতেছে। এটা টোটালি অপশনাল, যারা নতুন তাদেরকে বলবো এটা যদি আপনাদের করতে অসুবিধা হয় তাহলে করার দরকার নেই, আগে হচ্ছে বেসিকটা শিখেন। এটা হচ্ছে যারা মোটামুটি আগে থেকে পারেন তাদের জন্য। এবার হচ্ছে আমি পাতার অংশটা করব। পাতার অংশ করতে করতে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দিই। আমার আগের ক্লাসের প্রশ্নগুলো ছিল এরকম যে একটা আপু কোয়েশ্চেন করেছিলেন যে আপু আয়রন করায় কি কাপড়ে কাজ করার আগে আয়রন করায় কি ইম্পর্টেন্ট কিনা। আপনার যদি মনে হয় আপনি যে কাপড়টা ইউজ করতেছেন সেটা কুচকে আছে বা কাজ করতে আপনার অসুবিধা মনে হচ্ছে, তাহলে আপনি আয়রন করবেন। অথবা যদি মনে হয় যে আপনার কাপড়টা একটু টান করলে ভালো হয়, মেন কথা হচ্ছে আপনার কাজ করতে যদি মনে হয় আয়রন করলে আপনার কাজ করতে সুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি আয়রন করতে পারেন। তবে আয়রন করেই কাজ করতে হবে, আদারওয়াইজ কাজ নষ্ট হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে, কালার উঠে যাবে, এগুলোর কোনো ভিত্তি নেই। আপনার যদি মন না চায় আপনি আয়রন না করেও কাজ করতে পারেন। যেমন আমি এই কাপড়টাতে কিন্তু আয়রন করিনি, আপনারা কাপড়ের স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আয়রন করা ছাড়া একটা কাপড়। আর এমনিতেও আমি যদি কাপড় ইনটেক কাপড়গুলো যখন কাস্টমারকে দিই সেগুলো অটো আয়রন করা থাকে, কারখানা থেকে ওরা হচ্ছে আয়রন করে দেয়, তো আমি ওটাতে আবার নতুন করে আয়রন করে তারপর কাজ করি, এরকম কোনো ব্যাপার না। তবে কাজ শেষ করে কাপড়টা রোদ্রে দেওয়ার পর আপনি অবশ্যই আয়রন করবেন, এবং সেটা হচ্ছে উল্টো পিঠে আয়রন করবেন, কখনোই কাজের উপর আয়রন করবেন না। পরে আরেকটা প্রশ্ন ছিল যে ওয়াশ পেইন্ট নিয়ে আমরা বেসিক একটা ক্লাস আগের কোর্সে দিয়েছিলাম, তো বেসিকটা ওইখানে ভালো করে দেওয়া আছে। আমার মনে হয় যে আপুটা জানতে চেয়েছিলেন, আপুর জন্য ভালো হবে ওই ক্লাসটা করা। তাও আমি বলি ওয়াশ পেইন্টের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে কতটা এনকে বা বাইন্ডার ইউজ করে ওয়াশ দেওয়া হয়েছে। এনকে বা বাইন্ডার ইউজ করে আপনি ওয়াশ দিলে আপনার পোষাবে না, তার চেয়ে বড় কথা এনকে বা বাইন্ডার দিয়েই কেউ ওয়াশ দেয় না। আপু ভাবছে হয়তো যেহেতু পানি দেওয়া নিষেধ তার মানে হচ্ছে ওয়াশের ক্ষেত্রেও পানি দেওয়া নিষেধ, ব্যাপারটা এরকম না। ওয়াশের ক্ষেত্রে আপনি যে কাপড়টা ওয়াশ করবেন যতটুকু ওয়াশ করবেন ততটুকু ভালো করে পানি দিয়ে স্প্রে করে নেবেন অথবা ভালো করে ভিজিয়ে নেবেন। ভেজানোর পর আপনি কালারটা দিয়ে ঘষে দিবেন, এবং যত অংশটা হচ্ছে ভেজা থাকবে কাপড়ের সম্পূর্ণটাতে হচ্ছে কালার অটো ছড়িয়ে যাবে। এটাকেই মূলত ওয়াশ পেইন্ট বলা হয়। আমি এক কথায় হচ্ছে আনসার দেওয়ার ট্রাই করলাম। তবে
তবে ওয়াশ পেন্টের ডিটেলস ভিডিও কিন্তু আমরা সামনে দিব। তো আপুকে বলবো একটু ওয়েট করেন। আর যদি আপনার ইমার্জেন্সি কিছু থাকে তাহলে হচ্ছে আপনার আগের ভিডিওটা দেখতে পারেন, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে পেজের আগের ভিডিওগুলো চেক করলেও কিন্তু ওয়াশের ক্লাসটা পেয়ে যাবেন। আরও একটা কমন কোয়েশন হচ্ছে এই রঙগুলো হচ্ছে আপনারা কোথায় পাবেন, আর রঙগুলো কী কী কালার মাস্ট বি কিনতে হবে, কী কী তুলি একদম না কিনলেই নয়। তো তুলির ক্ষেত্রে আমি বলি, আমি কিন্তু এই পর্যন্ত যতগুলো ক্লাস করাচ্ছি সবগুলো একটা তুলি ইউজ করে করাচ্ছি। আমার এই তুলি দিয়ে কাজ করতেই সুবিধা মনে হয়। আর তবে বড় পাতাগুলো বা একটু বড় যে কাজগুলো একটানা করতে হয় সেগুলোতে একটু বড় তুলি ইউজ করাই ভালো। কিন্তু আমি কেন জানি তুলি চেঞ্জ করা তেমন একটা পছন্দ করি না, বা আমার কাছে ঝামেলা লাগে। একটু সময় লাগলেও আমি এই তুলি দিয়ে কাজ করতেছি। তো যাদের মনে করেন যে বাজেট ইস্যু আছে বা ভাবতেছেন যে এখনই এত খরচ করবেন, আগে শিখবেন, তারা হচ্ছে এই তুলিটা নিতে পারেন, তাহলে অন্য কোনো তুলি নেওয়া লাগবে না। আর কি কি কালার কিনবেন বা কোথায় পাবেন এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। কী কী কালার ভালো, কোন কালারটা কিনতেই হবে, আবার কোনটা না কিনলেও চলবে, কোন ব্র্যান্ড অথবা কোনটা রিয়েল কোনটা ফেক বুঝবেন, সেগুলো নিয়েও একটা সুন্দর ভিডিও আছে। যাদের দরকার তারা কমেন্ট করেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমার ইউটিউব লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমি মাঝের অংশটা করতেছি। আর এটা অনেকেই অনেকভাবে করে, কেউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হচ্ছে রাউন্ড করে করে, কেউ হচ্ছে শুধু ডট ডট দিয়ে করে, কেউ বাইরের অংশটাতে একটু ডিটেলস কাজ করে। তবে আমি এত বেশি সিম্পল রাখিনি, এত ডিটেলস অ্যাড করিনি, মিডিয়াম একটা কাজ করা ট্রাই করছি। আর এখানে হচ্ছে আমি শুধু ডট 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 দিয়ে যাচ্ছি। আর সাইডের অংশটাতে মানে চারপাশের যে রাউন্ড এরিয়াটা ওইখানে অনেক ঘন করে ডট দিয়েছি, আর মিডিলে হচ্ছে একদমই হালকা হালকা করে ডটটা দিচ্ছি। আর এটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। সেম তুলি ইউজ করতেছি, আমি কিন্তু একবারের জন্যও তুলিটা চেঞ্জ করিনি। তবে প্রত্যেকটা কালার চেঞ্জ করার সাথে সাথে আমি তুলিটা ভালো করে ওয়াশ করেছি, ওয়াশ করে হচ্ছে ড্রাই করে নিয়েছি। তুলিতে যদি পানি থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে কি না, এটা একটা আপু কোয়েশ্চেন করেছিলেন। তুলিতে পানি থাকলে প্রবলেম বলতে হচ্ছে আপনার কালারটা একটু ছড়িয়ে যেতে পারে, কালারটা হচ্ছে মোটা করে বের হতে পারে, তারপরে হচ্ছে পানিটা লেগে থাকতে পারে কাপড়ের মধ্যে, এরকম টুকটাক প্রবলেম হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কালারটা ছড়িয়ে গেলে কিন্তু আপনার কাজটা নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন তুলিটা হচ্ছে ধোয়ার পর একদম ড্রাই করে তারপরে হচ্ছে কাজ করার জন্য। সেম তুলি দিয়ে হচ্ছে আমি এবার বর্ডার দিচ্ছি। আর বর্ডারগুলো দেখেন আমি যথেষ্ট চিকন করে দেওয়া ট্রাই করতেছি। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হাতে, আপনি কিভাবে বর্ডারটা দিচ্ছেন। অনেকেই চিকন তুলি দিয়েও কিন্তু মোটা বর্ডার দেন। তবে বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমি এটা আগের ক্লাসেও বলেছি, আবারও বলতেছি, চেষ্টা করবেন তুলিতে একদমই কম প্রেশার দেওয়ার জন্য। আর সবচেয়ে ভালো হয় একদম প্রেশার ছাড়া দেওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে এখানে দেখেন আমি কালারের ঘনত্বটা দেখালাম কতটা পাতলা। চেষ্টা করবেন কালারের ঘনত্বটা একদম পাতলা রাখার জন্য। পাতলা রাখলে হচ্ছে কালারটা চিকন করে দিতে সুবিধা হবে। ঘন কালার কিন্তু এত চিকন করে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আপনারা নিজেরাও চাইলে একটু যাচাই করে নিতে পারেন। চেষ্টা করবেন যেন পাতলা রাখা যায়, তুলিটা হচ্ছে একদমই ক্লিন রাখা যায়। তুলিতে অন্য কালার লেগে থাকলে অথবা তুলিটা যদি ড্রাই থাকে, শক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এতটা চিকন দাগ আসবে না। বর্ডার দিয়ে কাজগুলো একটু বেশি সুন্দর হয় আর দেখতে হচ্ছে একটু ক্লিয়ার লাগে। তবে বর্ডার দেওয়া যে কোনো কাজের প্রাইস রেঞ্জ একটু বেশি থাকে। প্রাইস রেঞ্জ বেশি থাকার একটা কারণ হচ্ছে এতে আর্টটা আপনার সুন্দর হয়ে যায়, আর সুন্দর জিনিসের দাম বরাবরই বেশি। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার পরিশ্রমটা কিন্তু এখানে দ্বিগুণ করা লাগে। যে কোনো বর্ডারের ক্ষেত্রে ডাবল কাজ করতে হয়। ধরেন এখানে আমি একটা ফ্লাওয়ার রাখতেছি, সেজন্য আমার বেশি টাইম লাগেনি। কিন্তু আপনি যদি অনেকগুলো ফ্লাওয়ারের একটা ড্রেস মেক করেন অথবা শাড়ি মেক করলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর টাইম লাগবে শুধুমাত্র বর্ডার দেওয়ার ক্ষেত্রে। তবে প্রাইস রেঞ্জ হিসাব করতে গেলে যদি আপনি বর্ডার দিয়ে কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু বিবেচনা করে প্রাইসটা ধরবেন, অথবা হচ্ছে আপনার লস হয়ে যেতে পারে। এখানে আমি বাইরের বর্ডারটা হচ্ছে পাপড়ি অনুযায়ী দিলেও ভিতরের বর্ডারটা কিন্তু একদমই এলোমেলোভাবে দিচ্ছি। মানে হচ্ছে একটা উপরে একটা নিচে বা সাইডে যেভাবে হচ্ছে ইচ্ছা করছে সেভাবে দিচ্ছি। কোনো এখানে সিমিলারিটি অথবা হচ্ছে নির্দিষ্ট নিয়ম ফলো করতেছি না, এটাও সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তবে এই ফ্লাওয়ারটা হচ্ছে আমি কিছুটা কার্টুন টাইপের রেখেছি, যেমন আগের ক্লাসের পদ্ম ফুলটার চেষ্টা করেছিলাম রিয়েল অথবা বর্ডার ছাড়া যেভাবে আর্ট করতে হয় সেটা দেখানোর জন্য। বাকি প্রসেসটা হচ্ছে একদমই সেম।
সবটাতে হচ্ছে আমি বর্ডার দিচ্ছি, যেহেতু ফ্লাওয়ারের উপরের অংশটাতে দিয়েছি বা ফ্লাওয়ারে দিয়েছি, আমি পাতাতেও হচ্ছে দিচ্ছি। আর পাতার যে মেইন যে শিরাটা, সেটাতে ডাবল লেয়ার দিচ্ছি যেন একটু ঘন লাগে, কারণ হচ্ছে এটার শিরাটা একটু মোটাই থাকে। আর যে উপশিরাগুলো সেগুলোতে হচ্ছে আমি চিকন করে দেওয়ার ট্রাই করব। চেষ্টা করবেন সেম প্রসেসে করার জন্য। আর প্রতিদিন ক্লাসের আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন বা যে অংশটা আপনারা বুঝতে পারেননি সেটা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা হচ্ছে আমার সাথে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন, আমাদের যেটা হচ্ছে সলভ করার জন্য যে গ্রুপটা, সেটাতে হচ্ছে অ্যাড আছেন, তারা আমাকে গ্রুপের মাধ্যমেও জানাতে পারেন। এতে হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করতে পারবো, অথবা হচ্ছে সেই অনুযায়ী টপিক দিয়ে নতুন ক্লাস দিতে পারবো। এছাড়া হচ্ছে যারা রেগুলার ক্লাস করতেছেন তাদের জন্য সবচেয়ে বড় অনুরোধ হচ্ছে আপনারা রেগুলার হোমওয়ার্ক সাবমিট করবেন। হোমওয়ার্ক সাবমিটের মাধ্যমে আপনার প্র্যাকটিস করা হবে, আর সেটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে হেল্পফুল। আপনার নিজের হেল্প আপনাকে নিজেই করতে হবে, কারণ আমি হচ্ছে শুধু ভিডিও দিতে পারবো, এতে আপনারা দেখতে পারবেন। নর্মালি ভিডিও দেখলে আপনাদের তেমন একটা লাভ হবে না, যতটা লাভ হবে আপনারা নিজে প্র্যাকটিস করলে। এছাড়া হচ্ছে আপনারা হোমওয়ার্ক সাবমিটের জন্য আমাদের যে গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, সেখানে হচ্ছে সাবমিট করে দিবেন। এতে আপনাদের দেখা দেখি অন্যরা উৎসাহিত হবে, প্লাস হচ্ছে নিজেরাই নিজেদের ভুলগুলো ভালো করে বুঝতে পারবেন। পরের ক্লাসে আপনি কি টপিক চান, আপনার পার্সোনালি কোন বিষয়ে প্রবলেম অথবা আপনার কোন বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টের মাধ্যম থেকেই কিন্তু আমরা নতুন ক্লাসের টপিক খুঁজে বের করি এবং সেই অনুযায়ী ক্লাস দেওয়া ট্রাই করি। যেমন আজকে ক্লাসে যে আলোচনাগুলো ছিল কিছু কোয়েশ্চেনের, সেগুলো হচ্ছে কমেন্টের মাধ্যমেই আমরা পেয়েছি এবং সেখান থেকে হচ্ছে আলোচনা করেছি। তো অবশ্যই হচ্ছে জানাতে হবে, না জানালে কিন্তু আমি জানবো না যে কার কোনটাতে প্রবলেম। আর আজকের ক্লাসের ফাইনাল লুক কিন্তু এটাই। সবাই অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আর নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।